জনাব হাসান হাফিজ, আপনি খুব সুস্পষ্টভাবে বলছিলেন যে ষড়যন্ত্র এখনো থেমে নেই। দেশীয় ষড়যন্ত্র যেমন রয়েছে, দেশের বাইরের ষড়যন্ত্রও রয়েছে। আমরা যদি একটু প্রতিবেশী দেশের বর্তমান ভাবমূর্তিটা একটু বুঝতে চাই, আমরা দেখলাম প্রতিরক্ষা মন্ত্রীর এক ধরনের বক্তব্য, তারপর আমরা দেখছি সীমান্তে হত্যাকাণ্ড। একই সপ্তাহের ব্যবধানে কিন্তু আমরা দেখলাম যে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা আসলে কি? খুবই কঠিন একটা সময় পার করছে এই দুই দেশ, একটা সম্পর্কে একটা টানাপোড়েন চলছে। আপনি জানেন যে আজকেও আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমরা কিন্তু ভারতের কাছ থেকে কোনো জবাব পাইনি এই সীমান্ত হত্যার ব্যাপারে, এবং সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ইন্ডিয়ান হাই কমিশনারকে, তিনি নীরব থেকেছেন সে ব্যাপারে। আমরা তো জানি যে চীনের সঙ্গে ভারতের সীমান্ত আছে, বড় সীমান্ত আছে, সেখানে হত্যার ঘটনা আমরা দেখি না। সেখানে পাল্লে করুক, এবং একসময় আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরাও তো এরকম ঘটনা করতে পারি। এই সীমান্তে হত্যা কোনোভাবে গ্রহণযোগ্য না। মানলাম, ধরে নিলাম যে আমাদের লোকেরা অন্যায়ভাবে সীমান্ত অতিক্রম, তাই বলে তাকে মেরে ফেলতে হবে, তাকে বিচারের সম্মুখীন করতে পারে? এটা তো একটা বর্বরতা। কোনো সভ্য দেশে এটা চলতে পারে না। পানি নিয়ে যে আমাদের দেশে দুই দেশের মধ্যে অস্থিরতা, এবং আমরা ভাটির দেশ, আমরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে উজানে, সেটাও তো গ্রহণযোগ্য না। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, আমরা কৃতজ্ঞ। 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, তাদের সেনাবাহিনীর লোক প্রাণ দিয়েছে, ঠিক আছে, মানলাম। কিন্তু আমাদের সমতার সঙ্গে, ন্যায্যতার সঙ্গে, আমাদের সমতার ভিত্তিতে আমাদের বন্ধুত্বটা হতে হবে। এই কথাটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও বলেছেন যে ভারতের সাথে সম্পর্ক হবে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। অবশ্যই হতে হবে, না হলে কিন্তু সম্পর্কের মধ্যে টানাপোড়েন একটা থাকবে। আপনি দেখেন যে 7 সিস্টার্সে অস্থিরতা তৈরি হয়েছে, এবং বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের জনতা যেই একটা রোল মডেল তৈরি করেছে বিশ্বে, যত স্বৈরাচার আছে পৃথিবীর সবার বিরুদ্ধে কিন্তু এই মডেলটা প্রযুক্ত হচ্ছে। মমতা, আপনি জানেন যে মমতার এখানেও আন্দোলন হচ্ছে। মমতা আজকে বলেছেন যে বাংলাদেশের মতো ঘটনা ঘটবে না, বলা তো যায় না। বাংলাদেশ সরকারও তো পতিত স্বৈরাচারও তো বলেছিল, অনেক রক্তচক্ষু দেখিয়েছিল। আমাদের বিচার বিভাগ বলেছিল যে এটা রাজপথ থেকে সমাধান আসবে না, কিন্তু ছাত্ররা বলেছে রাজপথ থেকে সিদ্ধান্ত আসবে, এসেছেও তাই। এবং প্রতিটি গণ আন্দোলন, গণ অভ্যুত্থান দেখবেন যে আইন ভেঙে তারা কিন্তু নতুন আইনের জন্য এবং সৃজনের ক্ষেত্রে। এবং বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় সংবাদ মাধ্যমের ভূমিকাকে আসলে কিভাবে দেখেন? তারা তো সেইভাবে একপেশেভাবে এটা দেখেছে, এবং তারা চেষ্টা করে যাচ্ছে এখনো। আমাদের যে সংখ্যালঘু ইস্যুটা, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে যে এটা তারা অতিরঞ্জন করেছে। ফ্যাক্ট চেকের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে তারা এটা বাড়াবাড়ি করেছে আমাদের, এবং একটা অস্থিরতা তৈরি করার জন্য, এই সাফল্যটাকে নস্যাৎ করার জন্য কিন্তু এখনও ক্রিয়াশীল আছে। প্রশাসনের ভেতরে রন্ধ্রে রন্ধ্রে কিন্তু আগের স্বৈরাচারের লোকেরা আছে, তাদেরকে 3 স্তরে আছে। 1 2জনকে বদলালে তো হবে না, সেই বিষ কিন্তু রয়ে গেছে। এগুলি উৎপাটন করতে হবে। তবে সেখানে যেন প্রতিহিংসা এবং বিদ্বেষ না থাকে, একটা ন্যায্যতার ভিত্তিতে, একটা স্বচ্ছতার ভিত্তিতে, একটা আইনসম্মতভাবে যেন আমরা সেগুলি পরিষ্কার করি, এইটাই আবেদন থাকবে। সেখানে যেন মব জাস্টিস না হয়, সেখানে যেন অন্যায়ভাবে কোনো শিক্ষককে অবহেলা না করা হয়, অপমান না করা হয়। সেখানে আমাদের কিন্তু যুক্তির, ধৈর্যের, সহিষ্ণুতার এবং আমি কি বলবো, বিচক্ষণতার পরিচয় দিতে হবে। বারবার এটা সাবধানে এগোতে হবে। শুধু সরকারের উপরে তো আশা করা যাবে না, মানুষকে দায়িত্ব আছে, যা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে। সংস্কারটা কিন্তু আমি মনে করি ব্যক্তি খাতেও আনা উচিত, রাজনীতির ক্ষেত্রেও আনা উচিত। আমরা দেখছি কিছু কিছু গুণগত পরিবর্তন আসছে। তো 1 মাসেই তো একটা রাতারাতি ম্যাজিক্যাল কিছু আশা করাটা ঠিক হবে না। চেষ্টা করছে তারা, এবং তারা মূল্যস্ফীতিও কমিয়ে নিয়েছে। চাঁদাবাজি আছে নানান ক্ষেত্রে, নিত্যপণ্যের দামটা বেড়ে যাচ্ছে, সেটাও তারা কন্ট্রোল করার জন্য, অ্যাড্রেস করার জন্য চেষ্টা করছে। ব্যাংকিং খাত মানে ফোকলা হয়ে গেছে, সেটাকেও একটা অর্ডারের মধ্যে আনার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবার উচিত যে এই সব ক্ষেত্রে তাদেরকে সহায়তা করা।